নমস্কার বন্ধুরা। ১ কাপ গোবিন্দভোগ চাল আর তার সাথে একটা পাকা আম দিয়ে অমৃত স্বাদের দুর্দান্ত সুস্বাদু একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একবার খেলে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। দারুণ সুস্বাদু এই ডেজার্টটা বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন। বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করবে আর খেতে তো হয় দারুণ সুন্দর। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। এই রেসিপি তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না, একদম হাতের কাছে থাকা ২ থেকে ৩ টে উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি ওই চায়ের কাপ মেপে ১ কাপ নিয়েছি গোবিন্দভোগ চাল, চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই চালের বাটিটাকে সাইডে সরিয়ে রাখলাম। চলে এলাম ওভেনের কাছে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে ১ চামচ দিয়ে দিচ্ছি ঘি। ১ চামচ আমি ঘি দিয়ে দিলাম। এরপর ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব। ঘি বেশ ভালো করে গরম করে নিতে হবে আর এর মধ্যে এখন ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব। চালগুলোকে বেশ সুন্দর করে ঘিতে ভেজে নিতে হবে। এতে করে চালের ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আর অবশ্যই করে কিন্তু সামান্য একটু ঘি দিয়ে চালটা ভেজে নেবেন। দেখবেন রেসিপির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো এইরকম ভাবে আমি হালকা করে একটু ঘিয়ের মধ্যে চালটাকে ভেজে নেব। ওই মোটামুটি ২-৩ মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি সময় ভাজবেন না, মানে চালগুলো যাতে বেশি লাল না হয়ে যায়, পুড়ে না যায়, অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে চালগুলোকে ভেজে নিতে নিতে মনে হচ্ছে চালগুলো একটু ফুলে ফুলে উঠেছে, ব্যাস এর থেকে কিন্তু আর বেশি ভাজবার প্রয়োজন নেই। তো এখন এই ভেজে নেওয়া চালগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। চালের পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি। এরপর বন্ধুরা নিয়ে নিয়েছি একটা পাকা আম। একটু মিষ্টি দেখেই আমটা নেওয়ার চেষ্টা করবেন। তো আমি যে আমটা আজকে এই রেসিপিতে ব্যবহার করছি, আমটা কিন্তু প্রচন্ড পরিমাণে মিষ্টি আর খেতেও ভীষণ টেস্টি। তো যাই হোক, এখন আমের খোসাটাকে সুন্দর করে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা এখানে যদি আপনারা চালের পরিমাণটা বাড়িয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। মানে যতটা পরিমাণে রেসিপি তৈরি করবেন সেই অনুযায়ী চাল, আম সমস্ত কিছুর পরিমাণ কম বেশি করে আপনারা নিয়ে নেবেন। তো এদিকে আমি আমের খোসা সুন্দর করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে আমটাকে ধুয়ে নিয়েছি। এরপর ছোট ছোট পিস করে কেটে নেব। বন্ধুরা গোবিন্দভোগ চাল আর আম দিয়ে এই রেসিপি আগে আপনারা কখনো ট্রাই করেছেন কিনা কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি কখনো এইরকম ভাবে এই অমৃত স্বাদের রেসিপি আগে কখনো না খেয়ে থাকেন, একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকে খুব পছন্দ করবে। এদিকে আমি আমের আঠিটাকে বাদ দিয়ে আমের যে শাঁসটা ছিল সেটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন এটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এখন এটা একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমের পেস্টটা সুন্দর করে রেডি করে নিয়েছি আর এখন এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, আপনারা যদি চালের পরিমাণ বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। তবে আমি যেহেতু একদম চায়ের কাপ মেপে ১ কাপ পরিমাণে চাল দিয়েছি, তার জন্য আমার এই একটা আমেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। এদিকে আমের পাল্পটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি, এটাকে এখন সাইডে সরিয়ে রাখলাম। আবারও ওভেনের কাছে চলে এসেছি। ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ৫০০ ml দুধ, মানে হাফ লিটার এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। তো দুধটা এখন একদম হালকা উষ্ণ গরম হয়েছে, এই অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ আপনারা ব্যবহার করতে পারেন যেটা আপনাদের পছন্দ। তো এখানে আমি ছোট প্যাকেটে ২ প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো একদম উষ্ণ গরম থাকা অবস্থাতেই এই লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এখন দুধটা বেশ ভালো করে জাল করে নেব। গ্যাসের ওভেনে দুধটা জাল হতে থাকুক মিডিয়াম টু লো ফ্লেমে। এদিকে দেখুন যে চালগুলোকে ভেজে নিয়েছিলাম, চালটা বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেছে। আর এখন এই চালগুলোকে বেটে নিতে হবে। আমি মিক্সির জারের মধ্যে দিয়েই একদম মিহি করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, তবে শিলে বাটা যেহেতু অনেকটাই ঝামেলার কাজ মনে হয়, সেজন্য আমি মিক্সির মধ্যে দিয়েই কিন্তু সুন্দর করে বেটে নিচ্ছি। অল্প একটুখানি জল দিয়েছি আর মিহি করে বেটে নিয়ে তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখুন গোবিন্দভোগ চালের একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সামান্য একটু একটু দানা দানা রয়েছে, তবে তাতে কিন্তু কোনো সমস্যা নেই।
তো এরকম একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবেন। তো এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম, আবারও ওভেনের কাছে চলে এসেছি। দেখুন বেশ ভালো করে কিন্তু দুধটা জাল দিয়ে নিয়েছি, বেশ সুন্দর সর পড়েছে। তো এইরকম ভাবে একটু সময় নিয়ে কিন্তু দুধটাকে জাল করে নেবেন। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। এখানে আমি ওই চায়ের কাপ মেপে হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি। আপনারা যেই রকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। চিনি দিয়ে আবারও খুব ভালো করে একটু জাল করে নিতে হবে। চিনির দানাগুলো সুন্দরভাবে গলে আসা পর্যন্ত। তো বেশ ভালো করে অনেকটা সময় ধরে আবারও জাল দিয়ে নিয়েছি। এখন বন্ধুরা এর মধ্যে যে চাল বাটাটা তৈরি করে রেখেছি সেটাকে দিয়ে দেব। চাল বাটাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চাল বাটাটা দুধের মধ্যে দিলেই দেখবেন বেশ একটু দলা দলা পাকিয়ে যাচ্ছে, তবে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু সেটা সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে। এদিকে চাল বাটার যে মিক্সির জারটা ছিল সেটাকে ধুয়ে আমি অল্প পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে একটা হাতার সাহায্যে এখন নেড়েচেড়ে নেব, যাতে এর মধ্যে যা দলা দলা ভাব রয়েছে সেটা যেন পুরোপুরি সুন্দরভাবে দুধের সাথে মিশে যায়। তো এইভাবে আরো কিছুক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে, যে বেশ মিশ্রণটা একেবারে ঘন হয়ে আসা পর্যন্ত। আর এখন এর মধ্যে আমি টেস্টের জন্য সামান্য পরিমাণে দিয়ে দেব লবণ। যেহেতু মিষ্টি রেসিপিতে সামান্য একটুখানি লবণ দিলে টেস্টটা ভীষণ ভালো আসে, তবে যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। তো এদিকে অল্প একটু লবণ আমি এর মধ্যে দিয়েছি, খুব ভালো করে এখন আবারও মিশিয়ে নিলাম। তো দুধটা তো আমাদের বেশ ভালো করে জাল হয়ে গেছে চাল বাটা দিয়ে। এখন এর মধ্যে আমের যে পাল্পটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশ্রণটা বেশ একটু ঘন হয়ে আসা পর্যন্ত। বন্ধুরা এইরকম ভাবে আপনারা কারা কারা আমের ক্ষীর বাড়িতে বানিয়ে খেয়েছেন কমেন্টস করে কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। আর এইভাবে যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার আজকের এই রেসিপিটা দেখে বাড়িতে একবার ট্রাই করবেন, আর অন্য কোনো ক্ষীর ভালো লাগবে না, বারবার মনে হবে এই পাকা আমের ক্ষীর বাড়িতে বানিয়ে খাই। তো এদিকে আমের যে পাল্প ছিল সেটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে আসছে। আর এই ক্ষীরটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে। তো সেই হিসাবেই এটাকে আমি রেখে নামিয়ে নেব। তো এদিকে প্রায় আমাদের কিন্তু ক্ষীরটা রেডি হয়ে এসেছে। একটু কিছুক্ষণ সুন্দর করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো একদম রেডি হয়ে গেছে ক্ষীর। এখন গ্যাস অফ করে দিয়েছি। এটাকে এখন নামিয়ে নিচ্ছি। খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে পরিবেশন করে নেব। ক্ষীরটা বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর এখন কিন্তু ক্ষীরটা অনেকটা ঘন হয়ে গেছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এইরকম ভাবে একটা প্লাস্টিকের বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এতে করে দেখতে আর খেতে দুটোই কিন্তু ভীষণ ভালো লাগবে। তো যাই হোক এদিকে আমি দুটো বাটির মধ্যে ক্ষীর পরিবেশন করে নিয়েছি। আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ম্যাঙ্গো ক্রাশ। এই ম্যাঙ্গো ক্রাশ যদি আপনাদের কাছে না থাকে তাহলে এখানে আপনারা ওপর থেকে কিছুটা আমের পাল্প দিয়ে দিতে পারেন। আবার কিছুটা ড্রাই ফ্রুটসও কুচিয়ে কেটে তারপরে উপর থেকে দিয়ে ডেকোরেশন করতে পারেন। তো যাই হোক এখানে আমার কাছে ম্যাঙ্গো ক্রাশ ছিল বলে আমি উপর থেকে 2 চামচের মতো ম্যাঙ্গো ক্রাশ এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এই আমের ডেজার্টটা খেতে অসাধারণ লাগে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।